এবার আমরা কবিতাটা শুরু করি। কবিতাটা আমরা শুধু লিটারাল মিনিং পড়বো না, আন্ডারলাইং কিছু মিনিংও পড়ার চেষ্টা করব, যদিও আন্ডারলাইং মিনিংটা একটু ভেগ, কেননা আমরা এমিলি জেন ব্রন্টি সম্পর্কে খুবই কম জানি, একটু কন্ট্রোভার্সি। আমার যতদূর মনে হয়েছে আমি সেটাই বলছি তোমাদের সাথে, সেটা শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, দেখো কবিতাটার ফার্স্ট লাইনটা দেখো তো, কবিতাটার টাইটেলটা সবাই দেখো ভালো করে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এবং কবিতাটার ফার্স্ট লাইনটা দেখো, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং না, যে কবিতাটার ফার্স্ট লাইনটাই কিন্তু আসলে কি টাইটেল। তোমাদের আমি বলেছি যে এই কবিতাটা কিন্তু তার জীবদ্দশায় পাবলিশ হয়নি, এটা কিন্তু ওই তার দিদি শার্লেট ব্রন্টির একটা ডায়েরি থেকে পাওয়া গেছে না, যেটা পরবর্তীতে যে ক্লেমেন্ট শর্টার একজন এডিটর তিনি পাবলিশ করেছেন। তো হয়তো আমার মনে হয় আমরা যতদূর জানি, আমার মনে হয় না, মানে আমি যতদূর জানি যে এই কবিতাটার টাইটেলটা হয়তো কোনোভাবে হারিয়ে গেছে বা পাওয়া যায়নি, ঠিক আছে, বা সেটা এই ফার্স্ট লাইনটা দিয়ে হয়তো তার জন্য করা হয়েছে, ঠিক আছে, যাতে ইজিলি আমরা চিনতে পারি কোন কবিতা। তো এই ফার্স্ট লাইনটা দিয়েই আমাদের এই কবিতাটার টাইটেলটা করা হয়েছে। তোমরা শেক্সপিয়ারের বিভিন্ন সনেট পড়তে গেলে এই জিনিসটাই দেখতে পারবে যে তার সনেটগুলোর টাইটেলগুলো কিন্তু ফার্স্ট লাইন দিয়েই করা হয়, ঠিক আছে। ওগুলোর টাইটেল ছিল না, তিনি দেননি, তার জন্য এরকম করে করা হয়েছে। তো এটাও কিন্তু একই, এটারও কিন্তু ব্যাপারটা একই রকম, কেননা এটা পরবর্তীতে একটা ডায়েরি থেকে পাওয়া যায়, সেটা হয়তো টাইটেলটা ছিল না। তো আমাদের ক্লেমেন্ট শর্টার কিন্তু এই টাইটেলই ইউজ করেছেন, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমাদের এই ফার্স্ট লাইন এবং যে টাইটেলটা সেটার মধ্যে দেখো এম এম দুবার আছে না, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। দেখো এম দুবার রিপিট হচ্ছে না, এটা কেবল অ্যালিটারেশন। হ্যাঁ, এটা একটা ফিগার অফ স্পিচ, এটা কোনো একটা লেখা বা কোনো একটা সেন্টেন্সকে খুব মিষ্টি বানানোর জন্য, ঠিক আছে, খুব সুইট সাউন্ডিং বানানোর জন্য এটা ইউজ করা হয়। এটা একটা লিটারারি ডিভাইস কিন্তু। হ্যাঁ, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, দেখো কত সুন্দর একটা ওয়ার্ড চয়েস করে উনি লিখেছেন, দেখছো। তাহলে তুমি দেখতেই পারছো তার এটার কিন্তু একটা রোমান্টিক টেন্ডেন্সি, কিন্তু আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি তার রোমান্টিসিজম এবং ভিক্টোরিয়ান ট্রেইট একটা মতবিরোধ রয়েছে। তো ফার্স্ট লাইনের মধ্যে কিন্তু তোমরা রোমান্টিক একটা ট্রেইট কিন্তু পেয়ে যাচ্ছ, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তো এটা কিন্তু অবশ্যই একটা রোমান্টিক ট্রেইট, ঠিক আছে। কি বললাম, অ্যালিটারেশন, একই সাউন্ডিং সিলেবল রিপিট হয়, মাইল্ড মিস্ট, দেখো একই রকম না, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। এটা অর্থটা কি, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল? মাইল দ্য মিস্ট আপন দ্য হিল মানে দেয়ার ওয়াজ এ মাইল্ড মিস্ট আপন দ্য হিল, ঠিক আছে। এবার সুবিধা হলো বুঝতে তোমাদের, দেয়ার ওয়াজ এ মাইল্ড মিস্ট আপন দ্য হিল মানে ওই পাহাড়ের ওপরে কি হালকা, মাইল্ড মানে কি হালকা, আলতো, ঠিক আছে, সফট, খুবই সফট, বা তুমি বলতে পারো মৃদু, ঠিক আছে, মৃদু মিস্ট মানে তো তোমরা জানো ফগ, তাই না। তো পাহাড়ের উপরে একটা হালকা বা মৃদু কুয়াশা রয়েছে, ঠিক আছে। এটা একটা কিন্তু দৃশ্য তিনি দেখছেন, ঠিক আছে, এখন দেখছেন। টেলিং, দেখো কি বলেছে, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, বলছে এই যে এই দৃশ্যটা এটা বলে দিচ্ছে যে আগামীকাল আর কোনো স্টর্মস মানে কি কোনো ঝড় ঝঞ্ঝার হবে না, ঠিক আছে। তো এই জায়গাটা দেখো, এই সেকেন্ড লাইনটার মধ্যে কিন্তু তোমরা একটা সাইন্টিফিক একটা নলেজ পাচ্ছ, তাই না। এই সাইন্টিফিক নলেজ পাচ্ছ না একটা, যে মাইল্ড মিস্ট আপন দ্য হিল, ওই হিলের উপরে একটা মাইল্ড মিস্ট আছে, সেটা কি বলে দিচ্ছে আগামীকাল কোনো বৃষ্টি হবে না বা ঝড়ঝঞ্ঝা হবে না। তো এর মধ্যে একটা সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে না। তো এই সাইন্টিফিক যে ট্রেটটা, এটা কিন্তু রোমান্টিক লেখার মধ্যে কিন্তু পাওয়া যায় না। এটা কিসের বৈশিষ্ট্য বলো তো, এটা কিন্তু একটা ভিক্টোরিয়ান ট্রেট। আমি তোমাদের এর আগেও বললাম যে তার লেখার মধ্যে কিন্তু আমরা দুটাই পাবো, কেননা এটা একটা কন্ট্রোভার্সি। সবাই অনেকে তাকে রোমান্টিক কবি হিসাবে বা রোমান্টিক লেখিকা হিসাবে ইনক্লুড করে, অনেকে ভিক্টোরিয়ান কবি বা লেখিকা হিসাবে ইনক্লুড করে। তো এখানে দেখো আমরা প্রথম লাইনে রোমান্টিসিজম, সেকেন্ড লাইনে ভিক্টোরিয়ান একটা ট্রেট পেলাম। তো দেখো আমি তোমাদের বলছি যে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন যাচ্ছে, এটা আমি বিশ্লেষণ করছি একটু ক্রিটিক্যালি, তোমরা ভালো করে শোনো, যে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে এরকম যাচ্ছে। তো এইটা একটা দেখো একটা ট্রানজিশন বোঝাচ্ছে না, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে যাচ্ছে, তার মানে কি ফার্স্ট লাইনে রোমান্টিসিজম ছিল, তারপরে কি যাচ্ছে ভিক্টোরিয়ানে যাচ্ছে, তার মানে দেখো যুগ পাল্টাচ্ছে না, যে রোমান্টিক থেকে তুমি কোন পিরিয়ডে যাচ্ছ, ভিক্টোরিয়ান দিকে যাচ্ছ। দেখো এই লাইনটা থেকে, এই দুটো লাইন থেকে কিন্তু আমার যতদূর মনে হয়েছে আমি তোমাদেরকে শেয়ার করলাম। কেউ হয়তো এটা কন্ট্রোভার্সিও হতে পারে, কেউ এইভাবে নাও বলতে পারে, ঠিক আছে। আমি যতদূর আমার যতদূর মনে হলো আমি সেটা বললাম তোমাদের।
তারপরে দেখো থার্ড স্ট্যান্ডাটা, সরি থার্ড লাইনটা কি বলেছে, নো, না, ঝড়ঝঞ্ঝা হবে না, এরকম করে আবার ইয়ে করেছে উনি, একটা এক্সক্লেমেশন দিয়েছে যে না হবে না, একটা অ্যাফার্মেটিভ কিছু বলেছে, না হবে না। দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, কি বলেছে তার নো এই কথাটার প্রসঙ্গে উনি বলেছেন বা সাপোর্টে বলেছেন যে আরে দিনটি তো কি তার একদম পরিপূর্ণভাবে, ফিল মানে কি পরিপূর্ণভাবে কেঁদেছে। দেখো দিন কি কোনোদিনও কাঁদতে পারে, দিন কি কোনোদিনও কাঁদতে পারে? তো এই জিনিসটাকে একটা কিন্তু একটা লিটারারি ডিভাইস, কিন্তু একটা ফিগার অফ স্পিচ। দেখো কাঁদে কারা, কান্না করে কারা, মানুষ কান্না করে, তাই না? তো মানুষের এরকম যদি কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স বা ট্রেইট বা কোনো একটা বৈশিষ্ট্য যদি কোনো প্রকৃতির উপরে যদি আরোপ করা হয় বা প্রকৃতিকে এই বৈশিষ্ট্যটাকে যদি ট্রান্সফার করা হয়, ঠিক আছে, সেটাকে কি বলে বলো তো? বা প্রকৃতিকে যদি এভাবে বলা হয় তখন সেটাকে পার্সোনিফিকেশন বলে। কি বলে? পার্সোনিফাই করা বলে। ঠিক আছে, প্রকৃতিকে মানুষের বৈশিষ্ট্য দিয়ে চিনিয়ে নেওয়া, মানুষের বৈশিষ্ট্য দেওয়া, তখন সেটাকে পার্সোনিফাই করা বলে। তো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পার্সোনিফিকেশন কিন্তু একটা রোমান্টিক ট্রেট। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, পরিপূর্ণভাবে কেঁদেছে। দিন তো কোনোদিনও কাঁদতে পারে না, তাই না? তো কাঁদে কারা, মানুষ। তো দেখো মানুষের বৈশিষ্ট্য দিনকে দিয়েছে। তো এইটার লিটারাল মিনিং কি? দিন সারা মানে পরিপূর্ণভাবে কেঁদেছে, তার মানে হচ্ছে সারাদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তাই না? এটাই তো লিটারাল মিনিং, এটাই বলে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে দেখো, স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো। তো সারাদিন বৃষ্টিপাত হয়ে কি করেছে, স্পেন্ড মানে খরচ করে ফেলছে। ঠিক আছে, কি খরচ, খরচ মানে কি ব্যয় করে ফেলেছে বা ঝরিয়ে ফেলেছে। কি ঝরিয়ে ফেলেছে? ইট স্টোর তার মজুদ, কি মজুদ, কি মজুদ রয়েছে, অফ সাইলেন্ট সরো, চাপা দুঃখ। সাইলেন্ট মানে কি, চাপা বলতে পারো। ঠিক আছে, চাপা দুঃখ। তো দেখো আমরা যখন কাঁদি আমাদের মনে যে চাপা দুঃখগুলো থাকে সেগুলো কিন্তু একটু সেগুলো কিন্তু কাদার মাধ্যমে, কিন্তু কান্না করার মাধ্যমে কিন্তু একটু মনটা হালকা হয় না? তো দেখো এই কথাটাই কিন্তু এখানে আমাদের পোয়েটেস কিন্তু বলেছে, তাই না? বলছে যে দিনের যত চাপা দুঃখ রয়েছে সে কি কান্না করার মাধ্যমে তার মনটাকে কিন্তু একটু হালকা করেছে। তো দেখো এটা কিন্তু সম্পূর্ণ একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। তোমরা এটা আমি বলতে পারি যে এটা হয়তো একটু সাবজেক্টিভ, যে রোমান্টিক একটা ট্রেট পাচ্ছি আমরা এখানে, সেই রোমান্টিক ট্রেটটা কি হতে পারে, একটা সাবজেক্টিভ হয়তো একটা ট্রেট হয়তো আমরা পেতে পারি। যেহেতু লেখিকার সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না, হয়তো তার নিজের সম্পর্কেই হয়তো বলেছেন। সাবজেক্টিভ মানে কি, তার নিজের সম্পর্কেই হয়তো বলেছেন, তিনি সারাদিন ধরে হয়তো কেঁদেছেন। এটা কিন্তু কন্ট্রোভার্সি, আমি মানে এটা যেহেতু কন্ট্রোভার্সিয়াল আলোচনা তোমাদেরকে আমি তাও একটু শেয়ার করছি। আমি হয়তো এরকমও হতে পারে যে সারাদিন ধরে সে কেঁদেছে, কান্না করার ফলে তার মনে যত দুঃখ কষ্ট ছিল, চাপা দুঃখ কষ্ট, সেগুলো কি একটু হালকা হয়েছে। ঠিক আছে, এটাও হতে পারে হয়তো। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো আমাদের যখন কান্না করার পর মন ভালো হয়ে যায় তার পরের দিন কি আবার আমাদের দুঃখ কষ্ট থাকে? তো ওইটাই কিন্তু সেকেন্ড লাইনে বলেছে। দেখো আবার আমি তোমাদের একটু আন্ডারলাইন মিনিং বলার চেষ্টা করছি, যদিও এটা কন্ট্রোভার্সিয়াল। ঠিক আছে, দেখো বলছে টেলিং অফ নো স্টর্মস টু, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, তাই না? তার মানে কি আগামীকাল কোনো ঝড়ঝঞ্ঝা হবে না, তার মানে কি আগামীকাল আমাদের মনে আর কোনো ঝড়ঝঞ্ঝা হবে না, মানে আমাদের লেখিকার মনে আর কোনো ঝড়ঝঞ্ঝা হবে না। মনে ঝড়ঝঞ্ঝা মানে কি, মনে দুঃখ কষ্ট। ঠিক আছে, এটা বলতে পারো তোমরা এইভাবে। তো এখানে দেখো একটা সাবজেক্টিভ মানে কি লেখিকার নিজস্ব একটা দিক কিন্তু এখানে হয়তো একটা ফুটে উঠছে, কেননা আমরা রোমান্টিক লেখার মধ্যে কিন্তু এই সাবজেক্টিভিটিটা কিন্তু পাই, খুব বেশিভাবে আমরা কিন্তু সাবজেক্টিভিটিটা পাই। ঠিক আছে, রোমান্টিক লেখার মধ্যে, যদিও সেকেন্ড লাইনটার মধ্যে আমরা একটা ভিক্টোরিয়ান ট্রেট পাচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে শোনো। হ্যাঁ, এই যে রোমান্টিক আর ভিক্টোরিয়ান ব্যাপারগুলো, ওগুলো একটু আগে আমি একটু আগে আলোচনা করলাম, ওটা যদি এখন না ভুলে যাও আবার আবার ওই রিপিট করে শোনো ওটা আগেরটা, তাহলে আবার মনে পড়ে যাবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না কিছু। হ্যাঁ, হ্যাঁ দেখো এই ফার্স্ট স্ট্যাঞ্জাটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখো ফার্স্ট স্ট্যাঞ্জাটা কোন ন্যারেটিভে লেখা হয়েছে, কোন পার্সনে লেখা হয়েছে? এটা কিন্তু একটা থার্ড পার্সন একটা অবজারভেশন, তাই না? থার্ড পার্সন অবজারভেশন না? দেখো মাইল দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং, এই মিস্টটা বলে দিচ্ছে, এটা কি থার্ড পার্সন না? বলছে দিন সারাদিন কেঁদেছে, তাহলে এটা কি থার্ড পার্সন হচ্ছে। ঠিক আছে, আর দেখো এটা টেন্সটা খেয়াল করো, টেন্সটা এখানে যদিও পাস্ট টেন্সে আছে কিন্তু
লেখিকা যখন লিখেছে তখন কিন্তু এটা কিন্তু তার পরিপ্রেক্ষিতে এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তিনি বর্তমানে তখন তুমি যখন লিখছেন তখন তিনি এটা দেখছেন, ঠিক আছে। তখন উনি তার এই দৃশ্যটা কিন্তু দেখছেন, তার মানে তিনি প্রেজেন্টে রয়েছেন তখন, ঠিক আছে। প্রেজেন্টে তার চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন কি এই পাহাড়ের ওপরে কি মাইল্ড মিস্ট রয়েছে, এবং যেটা কি যেটা কার পরে হয়েছে, এটা সারাদিন বৃষ্টিপাত হওয়ার পর ওই পাহাড়ের গায়ে কি মৃদু কুয়াশায় ঢেকে গেছে, ঠিক আছে। এটা উনি এই দৃশ্যটা দেখেছেন, ঠিক আছে, এখন মানে বর্তমানে দেখছেন। এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে যাই তাহলে। আচ্ছা দেখো, সেকেন্ড স্ট্যান্ডাটাতে দেখো কি বলেছে, ও I am back to the days of youth. I am a child once more and neath my father's sheltering roof and near the old hall door. এই যে একটা ভালো করে দেখতে হবে তোমাদের। ফার্স্ট স্ট্যান্ডাটা কি বললাম আমি, ফার্স্ট স্ট্যান্ডাটাতে তিনি প্রেজেন্ট, তখন বর্তমানে তিনি তার সামনেই তিনি ওই দৃশ্যটা দেখছেন। ওই দৃশ্যটা দেখে দেখো তিনি কি হয়েছেন, কি বলছেন, ও আই অ্যাম ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। তার মানে কি আমি আবার কি আমার ইউথের দিনগুলোতে মানে যৌবনের দিনগুলোতে ফিরে এসেছি। তার মানে দেখো উনি কিন্তু কি বলতে পারো, তিনি চোখ বন্ধ করে আছেন, দৃশ্যটা দেখার পর চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে তিনি কি আবার যেন তিনি যৌবনের দিনগুলোতে ফিরে গেলেন। তার মানে কি তিনি একটা দিবা স্বপ্ন রিভারি দেখছেন না। তাই এটা কি প্রকৃতপক্ষে সম্ভব না, তাই না? প্রকৃতপক্ষে তো সম্ভব না, কিন্তু উনি যেন ইমাজিন করে নিচ্ছেন, তাই না? ইমাজিন করা মানে কল্পনা করে নিচ্ছেন যে যেন তিনি ওই দৃশ্যটা দেখে আবার কোথায় চলে গেছেন, তার যৌবনে ফিরে গেছেন। কি বলছে দেখো, আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটা কি হয়ে গেলাম, শিশু হয়ে গেছি আবার। তাহলে দেখো উনি কল্পনা করে নিচ্ছেন না, এটা কল্পনা করে নিচ্ছেন। দেখো তারপরের লাইনটা আমি আবার একটু এক্সপ্লেন করবো, আর একটু পড়ে নিই। এটা বলছে অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং নিথ মানে কি বলো তো, নিথ এই অ্যাপোস্ট্রফি নিথ বলেছে না, নিথ মানে হচ্ছে বিনিথ, ঠিক আছে। বিনিথ মানে তোমরা জানো নিচে। বলছে বিনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, আমার বাবার আশ্রয় দানকারী বা নিরাপদ আশ্রয়ের যেই আশ্রয়ের নিচে, ঠিক আছে। রূপ মানে এখানে রূপ মানে হচ্ছে ছাদ, ছাদ তো এখানে বলবে না, এখানে আশ্রয় বলবে আর কি, আশ্রয় শেল্টার, ঠিক আছে। শেল্টারিং রূপ আমার বাবার নিরাপদ আশ্রয়ের নিচে অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, তার মানে ওই তাদের যে ঘরের যে ও ইয়ে কী বলে হল রুমটা আছে, সেই হল রুমের ওল্ড ডোরের সামনে, নিয়ারে ওল্ড ডোরের সামনে এখন তিনি দাঁড়িয়ে রয়েছেন। তার মানে কি তিনি চোখ বন্ধ করে তিনি ওই তার বাবার বাড়ির সেই পুরনো হল ঘরের ওল্ড ডোরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ভাবো, এটা কিন্তু কল্পনা করছেন উনি, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদের, যে ফার্স্ট স্ট্যান্ডাটা কি বললাম, ফার্স্ট স্ট্যান্ডাটা তিনি তার চোখের সামনে তিনি কিন্তু দেখছেন, তখন প্রেজেন্টে দেখছেন তিনি, ঠিক আছে। প্রেজেন্টে তিনি কিন্তু দেখছেন কি পাহাড়ের গায়ে সারাদিন বৃষ্টি হওয়ার পর পাহাড়ের গায়ে কি আছে, হালকা কুয়াশা জমেছে, তাই তো, হালকা কুয়াশা ঢেকে রেখেছে। তো এই দৃশ্যটা দেখে তিনি না একটু নস্টালজিক হয়ে গেছেন। নস্টালজিক মানে কি, নস্টালজিক মানে হচ্ছে কোনো কিছু মিস করা, তাই না? কি মিস করছেন দেখো, উনি কিন্তু আবার তার ইউথের দিনগুলোতে ফিরে গেছেন। তার মানে কি, তার যৌবনের দিনগুলোতেও কিন্তু তিনি এইরকম একটা দৃশ্য দেখতে পেয়েছিলেন। সেই দৃশ্য দেখার ফলেই তিনি কিন্তু যখন তার চোখের সামনে এখন এই দৃশ্যটা দেখছেন, তার জন্য তিনি আবার অতীতে আবার কিন্তু তিনি ফিরে গেছেন, তার যৌবনের দিনগুলোতে অতীতে কিন্তু তিনি ফিরে গেছেন, তাই না? তো দেখো তিনি কিন্তু নস্টালজিক হয়েই কিন্তু তিনি অতীতে তার যৌবনের দিনগুলোতে কিন্তু ফিরে গেছেন। তাহলে ফার্স্ট স্ট্যান্ডাতে প্রেজেন্ট, তাহলে পরের স্ট্যান্ডাতে সেকেন্ড স্ট্যান্ডাতে তিনি পাস্টে চলে গেলেন, তাই না? মানে একটা ফ্ল্যাশব্যাক বলে না, তোমরা যে মুভিতে দেখো না, মুভি বা হ্যাঁ মুভিতেই তো দেখায় যে দেখো না, অনেক সময় পুরনো ঘটনা বলার জন্য ফ্ল্যাশব্যাক হয়ে যায় না, পিছনে আগেকার ঘটনা দেখায়। তো তিনি এরকম কিন্তু একটা ফ্ল্যাশব্যাক টেকনিক ইউজ করলেন, তাই না? তিনি চোখ বন্ধ করলেন এবং তিনি কোথায় চলে গেলেন, তার আবার যৌবনে চলে গেলেন, তিনি আবার বাচ্চা একটা শিশু হয়ে গেলেন, এবং তিনি তার বাবার শেল্টারিং রুফের নিচে আসেন দেখছে। তো দেখো এই যে বাবার শেল্টারিং রুফ অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, এই জায়গাটার মধ্যে একটা হিন্ট আমরা পাচ্ছি যে তার মার কথা কিন্তু বলেনি। দেখছো, আমি তোমাদের বললাম যে আমি এর আগেই বলেছি, তিনি তার খুব কম বয়সে 3 বছর বয়সে তার মাকে হারান, তাই না? তো তিনি তার বাবার আশ্রয়েই সবসময় ছিলেন। তো দেখো বাবার আশ্রয়টাকে কিন্তু তিনি এখন মিস করছেন। এই যে ফার্স্ট স্ট্যান্ডারে যে প্রেজেন্টে তিনি আছেন, সেই সময় তিনি কিন্তু তার বাবার আশ্রয়কে তিনি মিস করছেন জন্যই নস্টালজিক হয়ে চোখ বন্ধ করে তিনি পাস্টে গিয়ে, অতীতে গিয়ে তিনি কল্পনা করছেন যে তিনি তখন কি
তার বাবার শেল্টারিং রুফের নিচে আছেন। তো দেখো এই জায়গাটা একটা নস্টালজিয়া আছে না, বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি একটা বাবার নস্টালজিয়া, বাবার শেল্টারের মানে নিরাপদ আশ্রয়ের একটা চাহিদা এখান থেকে কিন্তু ফুটে উঠছে, তাই না? হয়তো তাহলে এইখান থেকে আমরা হিন্ট একটা পাচ্ছি, হয়তো হিন্ট পাচ্ছি যে তিনি যেই সময় লিখেছেন সেই সময় হয়তো তার বাবার আশ্রয়টা ছিল না, ঠিক আছে, তিনি নিজেকে সেফ মনে করছিলেন না, বা বাবার এই শেল্টারিং রূপটাকে তিনি মিস করছিলেন, ঠিক আছে। এই একটা ট্রেট, এই একটা হিন্ট আমরা পাচ্ছি। এই হিন্ট থেকে কিন্তু দেখো এই লাইনটা কিন্তু এই হিন্টই কিন্তু আমাদের দিচ্ছে, তাই না? এই জায়গাটা এটা কিন্তু আন্ডারলাইং মিনিং, হ্যাঁ, এটা কিন্তু লিটারাল মিনিং না, তোমাদের একটু বুঝে নিতে হবে এটা। তারপরে কি বলেছে দেখো, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, বলছে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, যে চোখ বন্ধ করেছি, চোখ বন্ধ করে কোথায় চলে গেছি, ওই যে আমার বাবার শেল্টারিং রুফের নিচে যে ওল্ড হল, সরি, যেই আমাদের হল রুমটা ছিল, সেই হল রুমের পুরনো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি এখন, চোখ বন্ধ করে পাশে গিয়ে। উনি চোখ বন্ধ করে মানে এখন তখন তিনি কি ওই বাবার রুফের নিচে তার হল ঘরের পুরনো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা কি হলো, কাণ্ডটা ফ্ল্যাশব্যাক হলো না? ফার্স্ট স্ট্যান্জাতে বললো হচ্ছে তিনি তার চোখের সামনে একটা দৃশ্য দেখছেন, ওই দৃশ্যটা দেখে তিনি নস্টালজিক হয়ে পড়লো। আমাদের সাথে এরকম হয় না? এরকম অনেক সময় দেখবা যে কোনো একটা দৃশ্য দেখবে, সেই দৃশ্যটা দেখে অনেক সময় মনে হয় কি আমরা তো ছোটোবেলায় এই দৃশ্যটা দেখেছিলাম, তখন আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় না? তো আমাদের কবি পোয়েটেসের সাথে কিন্তু এই ঘটনাটাই ঘটলো কিন্তু, তাই না? যে ফার্স্ট স্ট্যান্জাতে তিনি একটা দৃশ্য দেখলেন, একটা স্পেকটেকল দেখলেন, সেই স্পেকটেকলটা তাকে নস্টালজিক করে দিয়ে তাকে ইমোশনাল করে দিলেন, এবং তিনি চোখ বন্ধ করে একটা দিবা স্বপ্ন দেখতে লাগলেন, বা রিভারি দেখতে লাগলেন, তাই না? ডে ড্রিম দেখতে লাগলেন, এবং সেই ডে ড্রিমে তিনি কি আবার একটা ইউথ হয়ে গেছেন, চাইল্ড হয়ে গেছেন, এবং তার বাবার শেল্টারিং রুফের নিচে তিনি ওই হল রুমের পুরনো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাহলে দেখো আমরা প্রথম দুটো স্ট্যান্জা পড়লাম, দেখো প্রথম স্ট্যান্জাতে আবার চলে যাও তো একটু দেখি। ওই প্রথম স্ট্যান্জার একদম লাস্ট লাইনটাতে দেখো, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্স সরো। দেখো পড়তেই কেমন লাগছে না, কি মিষ্টি লাগছে না পড়তে? কেন বলো তো? এখানে অ্যালিটারেশনের ইউজ করেছে। তোমাদের একটু আগে একদম প্রথমে বললাম না যে একদম ফার্স্ট লাইনটাতেও তোমাদের মাইল্ড দ্য মিস্ট, এই অ্যালিটারেশনটা ইউজ করেছে। এই অ্যালিটারেশন কেন ইউজ করে? টু সুইটেন দ্য সাউন্ড, তাই না? দেখো স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো, এই সিলেবালটাকে দেখো বারবার 4বার তিনি ইউজ করেছেন, তাই না? কেন? খুব মিষ্টি বানানোর জন্য সাউন্ডটাকে, তাই না? এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ, একটা অলংকার বলতে পারো, হ্যাঁ। এই অলংকারটা কিন্তু একটা রোমান্টিক ট্রেট, দেখছো? আচ্ছা, তা আরেকটা জিনিস দেখো, আমি তোমাদের বললাম যে ফার্স্ট স্ট্যান্জাতে কিন্তু কি, ফার্স্ট স্ট্যান্জাটা হচ্ছে থার্ড পার্সন অবজারভেটিভ একটা কি ন্যারেশন, তাই না? একটা থার্ড পার্সন ন্যারেশন, তাই না? থার্ড পার্সন অবজারভেশন। কিন্তু দেখো সেকেন্ড স্ট্যান্জাতে হঠাৎ করে কি হলো, আই চলে আসলো। আই মানে কি? আমি, লেখিকা নিজে। তো হঠাৎ করে একটা থার্ড পার্সন ন্যারেশনের থেকে হঠাৎ করে কিন্তু ফার্স্ট পার্সন ন্যারেশনে সচরাচর এরকম কবিতায় লেখা হয় না। আমি আবার রিপিট করছি, হঠাৎ করে থার্ড পার্সন ন্যারেশনের থেকে হঠাৎ করে ফার্স্ট পার্সন ন্যারেশনে কিন্তু যায় না। যদিও এখানে গেছে, এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো, একটা ইউনিক একটা এই কবিতাটাকে ইউনিক বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখো থার্ড স্ট্যান্জাতেও কিন্তু আই কথাটা পাবা তোমরা থার্ড স্ট্যান্জাতে। তো এই দেখো এই আই ব্যাপারটা, মানে ফার্স্ট পার্সন, আই মানে কি ফার্স্ট পার্সন, এই বিষয়টা কিন্তু দেখো সেকেন্ড এবং থার্ড এই দুটো স্ট্যান্জাতে কিন্তু কন্টিনিউ হচ্ছে, তাই না? তো দেখো এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে ফার্স্ট স্ট্যান্জাটা থার্ড পার্সন ন্যারেটিভ। থার্ড পার্সন মানে কি? আমি বা কেউ না, কে? দেখো এখানে একজন একটা মিস্টের কথা বলছে, তাই না? আবার বলছে সারাদিন কেঁদেছে, তো এটা কি থার্ড পার্সন ন্যারেটিভ। তারপরে হঠাৎ করে দেখো ফার্স্ট পার্সনে চলে আসছে, তাই না? এটা যদিও সচরাচর হয় না, খুব কম হয়, যে ধরো ফার্স্ট স্ট্যান্জাতে হলো, সেকেন্ড স্ট্যান্জাতে হয়েই শেষ হয়ে যায়। কিন্তু দেখো এখানে আবার সেকেন্ড থেকে আবার থার্ডেও গেছে। এই জিনিসটা কিন্তু কোনো কবিতাতেই তোমরা পাবে না এরকম। আমি তোমাদের বলে দিচ্ছি, এই কবিতা ছাড়া অন্য যতই কবিতা পড়ো তোমরা পাবে না এই জিনিসটা, ঠিক আছে? তো দেখো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। থার্ড স্ট্যান্জাতে আমরা যাই তাহলে এখন। তার আগে একটু বলিনি যে সেকেন্ড স্ট্যান্জাতে কি হলো। সেকেন্ড স্ট্যান্জাতে তিনি ওই দিবা স্বপ্ন দেখছে, তাই না? তিনি চোখ বন্ধ করেছেন, ওই দৃশ্যটা একদম ফার্স্ট স্ট্যান্জার দৃশ্যটা দেখে তিনি সেকেন্ড স্ট্যান্জাতে মানে কি তিনি আবার ইউথে ফিরে আসলেন, এবং তাদের ওই এই যে কী বলে, ওল্ড বলছি কেন, তার কী বলে, হল রুমের ওল্ড ডোরের সামনে তিনি দাঁড়িয়ে
রয়েছেন। এবার দাঁড়িয়েই দেখো কি বলছে, থার্ড স্ট্যান্ডাতে আসছে, আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল। তার মানে কি এটা কিন্তু তিনি পাস্ট টেন্সেই দেখছেন। পাস্ট টেন্সে মানে কি তিনি চোখ বন্ধ করে, তিনি আবার ওই যুবক হয়ে, তিনি আবার যুবতী হয়ে, তিনি আবার ওই শিশু হয়ে, সেই অবস্থায় তার বাবার শেল্টারিং রুফের আন্ডারে বা নিচে ওই তাদের হল রুমের পুরনো দরজার সামনে দাঁড়িয়ে দেখছেন। এটা কিন্তু পাস্ট টেন্স, অতীতে কিন্তু একদম ফার্স্ট টাইম যায় যিনি, তখন যখন তিনি বললেন যে আমি এখন দেখতে পাচ্ছি এটা, আবার ওই দৃশ্যটা দেখে যখন তিনি নস্টালজিক হয়ে আবার ফিরে গেলেন, পাস্টে চলে গেলেন, সেই পাস্টেই কিন্তু তখন তিনি ওই তাদের হল রুমের পুরনো দরজাটার সামনে দাঁড়িয়ে এই থার্ড স্ট্যান্ডার দেখো এই দৃশ্যগুলো কিন্তু তিনি দেখছেন। এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, কি বলছে, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, তার মানে উনি ওই চোখ বন্ধ করে ওই কল্পনা করে দেখছেন যে আমি এই দৃশ্যটা তো আমি ছোটোবেলাতেও দেখছিলাম। ছোটোবেলাতে তিনি যখন ওই ছোটোবেলাতে যখন দেখেছিলেন, সেই ছোটোবেলার দৃশ্যটা কিন্তু তার চোখের সামনে ভেসে এসছে, তাই না? ভেসে উঠে কি দেখছেন, যে এই তো ক্লাউডি ইভিনিংটা, মানে ক্লাউডি ইভিনিং ফল মানে কি, এই মেঘাচ্ছন্ন ইভিনিং, বিকেল, পড়ন্ত বিকেল, তাই না? মেঘাচ্ছন্ন পড়ন্ত বিকেলে তিনি দেখছেন, কি দেখছেন দেখো, আফটার এ ডে অফ রেইন, সারাদিন বৃষ্টি হওয়ার পর আমি এই মেঘাচ্ছন্ন পড়ন্ত বিকেলটাকে দেখছি। ঠিক আছে, মেঘাচ্ছন্ন পড়ন্ত, এটা হয়তো তিনি হয়তো যখন শিশু ছিলেন বা চাইল্ড ছিলেন, ইউথ ছিলেন, সেই সময় হয়তো এই দৃশ্যগুলো দেখতেন। সেই দৃশ্যটাই কিন্তু তার চোখের মধ্যে, তার মানস নেত্রে, তাই না, মাইন্ড, আই অফ মাইন্ড, তাই না, মাইন্ডস আই বলতে পারো, মাইন্ডস আইতে কিন্তু ভেসে উঠছে, তাই না? সারাদিন বৃষ্টি হওয়ার পর ওই ক্লাউড ইভিনিংটা, পড়ন্ত বিকেলকে দেখছেন। এবং এই পড়ন্ত বিকেলে কি দেখছেন দেখো, এখানে সেমিকোলন, এখানে দেখো সেমিকোলন দিয়ে বলেছে কিন্তু, তাই না? থার্ড স্ট্যান্ডার সেকেন্ড লাইনটাতে সেমিকোলন দিয়ে বলেছে, দেখো এই পড়ন্ত বিকেলে আমি দেখছি, কি দেখছি, এই দেখো বলেছে, ব্লু মিস্ট, সুইট মিস্টস অফ সামার পল, বলছে কি দেখছে, নীলাভ মিস্ট দেখতে পাচ্ছে, এবং সুইট মিস্ট, এবং সেটাকে আবার তিনি মিষ্টি মিস্ট বলেছে, তার কাছে খুব মিষ্টি লাগে দেখতে। ঠিক আছে, ওই ব্লু রঙের নীলাভ যে মিস্টটা, সেই মিস্টটাকে তাকে খুব মিষ্টি লাগে তার কাছে। বলছে অফ সামার পল, এই জায়গাটা একটু কন্ট্রোভার্সি দেখো। এখানে দেখো সামার পল, সামার মানে কি, গ্রীষ্মের। তোমরা জানো এটা ইংল্যান্ড, যেহেতু ইংল্যান্ডে কি শীতপ্রধান এলাকা, তাই না? ওখানে সেই স্বল্প মেয়াদি সামার, সে আমাদের এখানে যেমন কি কুয়াশা কখন পড়ে, কুয়াশা হচ্ছে সাধারণত শীতকালে পড়ে, তাই না? শীতকাল সংলগ্ন ঋতুগুলোতে পড়ে, গ্রীষ্মকালে তো পড়ে না। তো ওখানে দেখো গ্রীষ্মকালেও কিন্তু মিস্ট পড়ছে, তাই না? কেননা ওখানে ঠান্ডা, তো প্রচণ্ড ঠান্ডা। ওই গ্রীষ্মকালেও কিন্তু ঠান্ডাই থাকে, কিন্তু ওদের কাছে গ্রীষ্মকালটা তুলনামূলকভাবে কম ঠান্ডা। ঠিক আছে, তো সেখানে কিন্তু এই গ্রীষ্মকালের যে মিস্টটা, ব্লু মিস্ট, সেটা কিন্তু আমাদের এই লেখিকার খুব পছন্দ। ঠিক আছে, তার জন্য সুইট মিস্ট বলেছে, তাই না? এই জায়গাটা দেখো, পল কথাটা, এই পল কথাটা, সামার পল, অফ সামার পল, এই পল কথাটা তোমাদের এই ওয়ার্ডটা তোমাদের বইয়ে দেখো, এটা কিন্তু নাউন হিসেবে ট্রিট করেছে। নাউন হিসেবে ট্রিট করায় কি বলেছে দেখো, এ থিক ক্লাউড, পল মানে বলেছে এ থিক ক্লাউড। ঠিক আছে, তাহলে যদি তোমরা এভাবে পড়ো তাহলে বলবে যে ওই পড়ন্ত বিকেলে তিনি চোখ বন্ধ করে আবার তিনি যৌবনে ফিরে গিয়ে তিনি দেখছেন যে পড়ন্ত বিকেলে তিনি কি দেখছেন, ব্লু মিস্ট এবং সুইট মিস্ট অফ সামার পল, মানে এই ব্লু মিস্ট এবং সুইট মিস্টটাকেই বলছে গ্রীষ্মের এই যে পুরু মেঘ, গ্রীষ্মের পুরু মেঘ, এটা আসলে কি, এই ব্লু মিস্ট এবং সুইট মিস্ট। ঠিক আছে, আর কি দৃশ্য দেখছেন, দ্য হরাইজনস মাউন্টেন চেন, এবং এই হরাইজনের মাউন্টেন চেন, হরাইজন মানে তোমরা জানো দিগন্ত রেখা, সেই দিগন্ত রেখার পর্বত শৃঙ্খল তিনি দেখছেন। তাহলে দেখো এইটা যদি তোমরা নাউন হিসেবে ট্রিট করো তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা দৃশ্য। ঠিক আছে, ওই মাউন্টেন চেইন, হরাইজনের মাউন্টেন চেইন, এবং তিনি কি দেখছেন, ব্লু মিস্ট, সুইট মিস্ট। একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এই যে এই জায়গাটা, যেটা বললাম তোমাদের অলরেডি, তোমাদের বইয়ে এটা নাউন হিসাবে আছে। তো আমি তোমাদের বলবো এটা কিন্তু তোমরা নাউন হিসাবে পড়তে পারো, কিন্তু আমি প্রেফার করি এটাকে ভার্ব হিসাবে ট্রিট করা। ঠিক আছে, বলবে দেখো এই যে এখন যদি ভার্ব হিসাবে বলো তাহলে দেখো কি সুন্দর মিলে যাচ্ছে, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল। পল যদি তোমরা ভার্ব হিসাবে ট্রিট করো তখন এটার অর্থ কী হবে বলো তো, কাভার করা, মানে ঢেকে রাখা। ঠিক আছে, তাহলে বলতে পার তখন তাহলে এটা কি অর্থ হবে, এই গ্রীষ্মের ব্লু মিস্ট বা সুইট মিস্ট, গ্রীষ্মের এই যে নীলাভ মিষ্টি কুয়াশা ঢেকে রাখে, পল ঢেকে রাখে, কাকে ঢেকে রাখে,
এই যে দ্য হরাইজনস মাউন্টেন চেন, দেখছো কি সুন্দর মিললো না? যদি পলটাকে তোমরা ভার্ব হিসাবে ট্রিট করো, যদিও তোমাদের বইয়ে কিন্তু এটাকে নাউন হিসাবে ট্রিট করেছে, তো দ্যাটস আপ টু ইউ। আমি তোমাদের রেকমেন্ড করবো এটা তোমরা নাউন হিসাবে না পড়ে ভার্ব হিসাবেই ট্রিট করাটা বেটার, ঠিক আছে? তোমাদের ব্যাপার সেটা, তোমরা এখন কী করবা দেখো। আমি তোমাদের রেকমেন্ড করছি, এখন স্যারের কথা শুনলে তোমরা ভার্ব হিসেবেই পড়বা, জানি না তোমরা কতদূর কী করবা, ঠিক আছে? দেখো ভার্ব হিসাবে পড়লে কি সুন্দর মিলে যাচ্ছে না, ওটাই আমি তোমাদের বললাম, ওর জন্যই বলছি যে ব্লু। আর যদি নাউন হিসাবে বলো তাহলে এটাকে আলাদা বলতে হবে, এটাকে আলাদা বলতে হবে। তো দেখো তিনি সেই তাহলে আবার একটু বলে নিই ব্যাপারটা। প্রথমে এই ফার্স্ট স্ট্যান্জাতে তিনি কি একটা দৃশ্য তিনি দেখছেন, সেই দৃশ্যটা দেখে নস্টালজিক হয়ে তিনি কি তার ফ্ল্যাশব্যাক স্মৃতিচারণ করছেন, তাই না? চোখ বন্ধ করে তিনি আবার কি পুরোনো দিনের কথাগুলো আবার ভাবা শুরু করলেন, তার যৌবনের দিনের কথাগুলো। কেন যৌবনের দিনে? তিনি যৌবনের দিনেও তার এই যে বাবার শেল্টারিং রুফের নিচে যেই ইয়েটা রয়েছে, বাবার যে বাবার বাড়ির যে হল ঘরটা রয়েছে, সেই হল ঘরের পুরনো দরজার সামনে দাঁড়িয়ে কিন্তু এই যে এই দৃশ্যটা আগে দেখতেন, তিনি ছোটোবেলায় দেখতেন। তো এই ছোটোবেলার দৃশ্যটা কিন্তু তাকে এই যে যখন এই দৃশ্যটা, এই ফার্স্ট স্ট্যাঞ্জার দৃশ্যটা দেখলেন, এই ফার্স্ট স্ট্যাঞ্জার দৃশ্যটা দেখে তিনি তার কোন দৃশ্যের কথা মনে পড়লেন? তিনি যে ছোটোবেলায় যে দৃশ্যটা দেখতেন, সেই ছোটোবেলার দৃশ্যটা কিন্তু তিনি তার মনে এসে গেল, তাই না? এই যে এটা হচ্ছে তার ছোটোবেলায় দেখা দৃশ্য, মানে ইউথে দেখা দৃশ্য, ঠিক আছে? তো দেখো এইটা প্রেজেন্ট থেকে তিনি চোখ বন্ধ করে পাস্টে চলে গেলেন ফ্ল্যাশব্যাক হয়ে, আবার ফ্ল্যাশব্যাক ওই সময় তিনি দাঁড়িয়ে মানে চোখ বন্ধ করেই তিনি ওই আগেকার দিনের এই দৃশ্যটা কিন্তু দেখছেন। তাহলে এটাও কিন্তু পাস্টেই আছে কিন্তু, ঠিক আছে? এটা প্রেজেন্ট, হঠাৎ করে তিনি শিফট করলেন কোথায়? পাস্টে, আবার এটা পাস্টেই দেখছেন তিনি। তো বলছেন যে আগের এই দৃশ্যটা আমার মনে পড়ে যাচ্ছে এখান থেকে। দেখো আমাদের কিন্তু কবিতায় কিন্তু এরকম বলা নেই, তাই না? আমাদের একটু বুঝে নিতে হবে, এগুলোই আন্ডারলাইং মিনিং, ঠিক আছে? তোমরা শুধু ওয়ার্ড মিনিং পড়লে কিন্তু কবিতা পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? পড়তে পারো, তোমাদের যে পরীক্ষার সিস্টেম সেটা ওয়ার্ড মিনিং দিয়েই হয়ে যায়, কিন্তু আমাদের একটু ভালো করে পড়ছি, তাই না? আমরা একটু বুঝে নিই কবিতাটা। তাহলে দেখো আমরা কিন্তু শুধু লিটারাল মিনিংই পড়ছি না, অবশ্য সাজেস্টিভ মিনিংটাও কিন্তু আমরা আলোচনা করছি, যেটা তোমাদের অবশ্যই পড়া উচিত বা করা উচিত এই আলোচনাটা, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেলো বিষয়টা, যে ফার্স্ট স্ট্যাঞ্জায় তিনি, আবার বলছি আমি, ভালো করে শোনো, ফার্স্ট স্ট্যাঞ্জায় তিনি প্রেজেন্টে তার চোখের সামনে তিনি একটা দৃশ্য দেখলেন। কী দৃশ্য? এই যে একটা পাহাড়ের উপরে একটা মাইল্ড মিস্ট রয়েছে, সেই দৃশ্যটা দেখে তিনি নস্টালজিক হয়ে তার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এবং তিনি আবার যেন যুবক হয়ে গেলেন, চোখ বন্ধ করলেন এবং যুবক হয়ে গেলেন। চোখ বন্ধ করার কথা বলাই নেই, আমি তোমাদের এমনি বোঝার সুবিধার্থে বলছি, যে চোখ বন্ধ করলেন, আবার তিনি একটা দিবা স্বপ্ন দেখে তিনি কি আবার যুবক হয়ে গেলেন, এবং ওই যুবক অবস্থায় তিনি আবার এই দৃশ্যটার মতোই আরেকটা দৃশ্য দেখছেন, তাই না? তিনি স্মৃতিচারণ করছেন, স্মৃতি রোমন্থন করছেন, রেমিনাইজ করছেন, তাই না? রেমিনিসেন্স বলে এটাকে, হ্যাঁ। স্ট্যাঞ্জাতে যাওয়ার আগে আবার আরেকটু লিটারারি একটু আলোচনা করে নিই আমি। দেখো এই সেকেন্ড স্ট্যাঞ্জা এবং থার্ড স্ট্যাঞ্জার মধ্যে যখনই আই চলে আসলো, আই কথাটা মানে ফার্স্ট পার্সন, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কিন্তু সাবজেক্টিভিটি রয়েছে। সাবজেক্টিভিটি মানে এটা বললাম যে একটা রোমান্টিসিজমের একটা ট্রেইট, বৈশিষ্ট্য। সাবজেক্টিভিটি মানে এই লেখার মাধ্যমে আমাদের লেখক বা লেখিকার কি পাওয়া যায়? জীবনটা ফুটে ওঠে, জীবনের পরিস্থিতিটা ফুটে ওঠে। এটা একটা ট্রেট পাচ্ছ তোমরা। আমি এর আগে তোমাদের বললাম এটা একটা কন্ট্রোভার্সি তাকে নিয়ে, যে তিনি কোন এজে পড়েন, তিনি রোমান্টিক এজে পড়েন না ভিক্টোরিয়ান। তো ফার্স্ট দুটো লাইনের মধ্যে আমি বললাম একটা ট্রানজিশন বোঝাচ্ছে, তাই না? এই রোমান্টিক থেকে ভিক্টোরিয়ানে ফার্স্ট লাইনটা রোমান্টিক ট্রেট বহন করে, সেকেন্ডটা সায়েন্টিফিক ট্রেটটা বহন করে, তার জন্য এটা ভিক্টোরিয়ানকে রিপ্রেজেন্ট করছে। বলছিলাম যে ট্রানজিশন, তোমরা সবথেকে বেস্ট হবে একটা ট্রানজিশন পিরিয়ডের বলবে তাকে, ট্রানজিশন পিরিয়ডের লেখিকা বা লেখিকা বলবে, পোয়েটেস বলবে, এটাই বেস্ট হবে। তো দেখো আই মানে কি, একটা বললাম সাবজেক্টিভিটি, নিজের কিন্তু যতই বলো এটা কিন্তু তোমরা অস্বীকার করতে পারবে না যে তার জীবনটা কিন্তু এখানে ফুটে উঠছে। এবার কেমন করে ফুটে উঠছে আরও দেখবে, রোমান্টিসিজমের আরও বৈশিষ্ট্য আছে, ব্যাক টু দ্য নেচার, মানে তুমি তোমার লেখার মধ্যে কি ফুটে উঠবে? ন্যাচারাল দৃশ্য ফুটে উঠবে, নেচার বেশি ফুটে উঠবে, নেচারটা, প্রকৃতি ফুটে উঠবে বেশি। দেখো আমরা এখানে কিন্তু সব প্রকৃতিই পাচ্ছি না,
সব প্রকৃতি পাচ্ছি কিন্তু দেখো এই যে স্ট্যান্ডায় প্রাকৃতিক দৃশ্য, এই প্রাকৃতিক একটা স্পেকটেকেল, ন্যাচারাল একটা স্পেকটেকেল পাচ্ছি না? তো দেখো এইখানে এইগুলোর মধ্যে কিন্তু আমরা রোমান্টিক ট্রেট কিন্তু ভীষণভাবে পাচ্ছি, তাই না? আবার ইয়েটাও পেলাম, ভিক্টোরিয়ান ট্রেটটাও পেলাম, তাই না? আরেকটা বলতে পারো তোমরা মেলাঙ্কলি। দেখো মেলাঙ্কলিটা কোথায় পাও বলো তো? মেলাঙ্কলি মানে কি? নির্জনতা, একাকিত্ব কেমন করে পাচ্ছ? এই যে দেখো ফাদার শেল্টারিং রূপ, এই লাইনটাতে হিন্ট পাচ্ছ না তুমি? যে তিনি নস্টালজিয়াতে যখন ভুগছেন, নস্টালজিক যখন হয়ে পড়ছেন, ছোটোবেলায় ফিরে যাচ্ছেন, তার মানে কি তিনি তখন যেই লিখেছেন যখন কবিতাটা বা এই দৃশ্যটা যখন দেখছেন তিনি ফার্স্ট স্ট্যান্জার, তখন তিনি কি নিজেকে একাকী মনে করছেন না? নিজের মেলাঙ্কলি স্টেটটা কিন্তু তিনি বর্ণনা করে দিচ্ছেন কী বলে ঘুরিয়ে, তাই না? ঘুরিয়ে কিন্তু নিজের মেলাঙ্কলি স্টেটটাই কিন্তু বর্ণনা করেছেন, যে এই যখন দৃশ্যটা দেখলেন তিনি কোথায় চলে গেলেন? বাবার শেল্টারিং রূপে। তো নিজের কিন্তু মেলাঙ্কলি স্টেটটা কিন্তু তিনি বর্ণনা করে দিলেন বা ঘুরিয়ে। তো এইটা কিন্তু একটা বিশাল ট্রেট এই রোমান্টিসিজমে, ঠিক আছে? আরেকটা খুব বড় বৈশিষ্ট্য রোমান্টিসিজমে তোমাদেরকে আমি বলবো, যে এই যে মেলাঙ্কলি ট্রেটটা যেভাবে তোমরা দেখলে, সেরকমই একটা বিশাল বড় ট্রেট হচ্ছে এসকেপিজম মানে তুমি এসকেপ করবে, পালাবে, ঠিক আছে? তোমার এই যে এটা কি বললাম প্রেজেন্ট, তখন তিনি প্রেজেন্টে রয়েছেন, সেটা এই প্রেজেন্ট থেকে কি পাস্টে যাওয়া সম্ভব? ওই একমাত্র দিবা স্বপ্ন দেখে চোখ বন্ধ করে আগের কথা চিন্তা ভাবনা করেই তো যাওয়া সম্ভব। এটা তো আর টাইম মেশিন না যে টাইম মেশিন দিয়ে তোমরা পেছনে চলে যাবে, তাই না? এটা তো সম্ভব না। তো দেখো এই এসকেপিজম একটা বৈশিষ্ট্য রয়েছে, মানে তুমি কল্পনার মাধ্যমে এই বর্তমান জগৎটাকে তুমি কি করবে? ভুলে যাবে। বর্তমান জগৎটাকে ভুলে তুমি কল্পনার মাধ্যমে তোমার নিজের একটা পছন্দের জগতে তুমি চলে যাবে। এটা বিভিন্ন বড় বড় পোয়েট কিন্তু এগুলো ইউজ করে, ঠিক আছে? তোমরা শেলি, কিটস এদের নাম শুনেছো, এমনকি ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? এদের কিন্তু নিজস্ব একটা এসকেপিস্ট একটা ওয়ার্ল্ড রয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা পরবর্তীতে বড় হলে পড়বে, তোমাদের একটু টাচ দিয়ে দিলাম। তো এখানে কিন্তু একটা এসকেপিস্ট টেন্ডেন্সি রয়েছে। কীরকম এসকেপিস্ট টেন্ডেন্সি? তিনি এই যে বর্তমান যে যুগে বললাম না, এই যে দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, এটা তো ঘুরিয়ে এরকম বলতে পারি যে দিন কিন্তু কোনোদিনও কাঁদে কি? দিন কাদা মানে কি? ওই সারাদিন বৃষ্টি হয়েছে। এখানে যেহেতু একটা রোমান্টিক একটা ট্রেট আমরা পাচ্ছি, তো আমি বলতেই পারি যে এখানে তোমাদের একটা সাবজেক্টিভিটি কিন্তু রয়েছে। কবি নিজের সম্পর্কে বলছে ঘুরিয়ে। হয়তো কবি আমাদের পোয়েটে সারাদিন কান্না করেছে প্রচুর, ঠিক আছে? কান্না করার কারণ কি? নিশ্চয়ই দুঃখ কষ্ট রয়েছে। হয়তো আমরা যদিও বললাম আমরা এমিলি ব্রন্টি সম্পর্কে খুবই কম জানি, আমি বিশ্লেষণ করছি যতটা পারছি তোমাদেরকে লেখাটার থেকে। আমরা যদি এটা নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি, এটা কোথাও নেই লেখা, আমি আমার মতো তোমাদের এক্সপ্লেন করছি, ঠিক আছে? তো দেখো এইখানে কিন্তু দেখো আমাদের লেখিকা কিন্তু কেঁদেছে বলছে, তাই না? যদি সাবজেক্টিভভাবে আলোচনা করি, কেঁদেছে সারাদিন, তাহলে কান্না করার কারণ কি? নিশ্চয়ই দুঃখ কষ্ট। তাহলে তিনি যেই সময় ফার্স্ট টাইম যা দৃশ্যটা দেখলেন, তখন তিনি তার বর্তমান পরিস্থিতিটা নিশ্চয়ই কোনো তিনি সমস্যায় ছিলেন, তার শারীরিক পরিস্থিতি খুবই খারাপ থাকতো সবসময়, সেটাও হতে পারে, তাই না? তো সেই শারীরিক পরিস্থিতির থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য কি করলেন? নস্টালজিক হয়ে আগের তার যৌবনে ফিরে গেলেন। তাই এটা কিন্তু একটা এসকেপিস্ট টেন্ডেন্সি, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, একটা এসকেপ করছে তিনি, রিয়েলিটির থেকে, রিয়েলিটি মানে বাস্তব থেকে তিনি এসকেপ করে তিনি একটা তার পছন্দের জগতে চলে যাচ্ছেন, তাই না? তোমরা যেগুলো আমি এই যে লিটারারি টার্মগুলো ইউজ করছি, তোমরা এগুলো ভালো করে শোনো, যদি না বুঝো আবার রিপিট করে শোনো, ভালো করে শুনে বুঝে নাও, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা ফোর্থ স্ট্যান্জাটা পড়ি। ফোর্থ স্ট্যান্জাটা পড়ার আগে আবার একটু তোমাদের মনে করিয়ে দিই যে একদম প্রথম স্ট্যান্জাতে তিনি কি দেখছিলেন? তিনি তার সামনে একটা দৃশ্য দেখছিলেন, পাহাড়টাকে একটা ব্লু মিস্ট ঘিরে রয়েছে, তাই না? মাইল্ড মিস্ট একটা ঘিরে রয়েছে। এই দৃশ্য দেখে তিনি নস্টালজিক হয়ে আবার তার পুরনো দিনে যৌবনের দিনে ফিরে গেলেন, এবং যৌবনের দিনে তিনি তার বাবার বাড়িতে দাঁড়িয়ে সেই হল ঘরের পুরনো দরজার সামনে দাঁড়িয়ে আবার একই রকম একটা দৃশ্য দেখছেন, তাই না? যে সারাদিন বৃষ্টি হওয়ার পর কি দেখছেন? ওই দূরের হরাইজনের মাউন্টেন চেইনটাকে গ্রীষ্মের মিষ্টি নীলাভ মিস্ট কি করে রেখেছে? পল করে রেখেছে, কাভার করে রেখেছে, তাই না?
তো এই দেখো ফার্স্ট স্ট্যান্ডাতে তিনি প্রেজেন্টে ছিলেন, তারপরে পাস্টে চলে গেলেন, আবার সেকেন্ড স্ট্যান্ডাতেও পাস্ট, ঠিক আছে। আবার আমি বলতে পারি ফার্স্ট স্ট্যান্ডাটা ছিল কি থার্ড পার্সন ন্যারেটিভ, তারপরে তিনি আই 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 বললেন না দুইবার, সেকেন্ড স্ট্যান্ডাতেও আই, আবার থার্ড স্ট্যান্ডাতেও আই, মানে নিজে সাবজেক্টিভ বলছে না। তাহলে দেখো সেকেন্ড স্ট্যান্ডা এবং থার্ড স্ট্যান্ডাতে কিন্তু তিনি ফার্স্ট পার্সন ন্যারেটিভ ইউজ করেছেন, তাই না। কিন্তু দেখো এই থার্ড স্ট্যান্ডাতে কিন্তু ফোর্থ স্ট্যান্ডাতে গিয়ে কিন্তু তিনি আবার এই আইটা কিন্তু তোমরা পাচ্ছ না। তো এটা একটু কন্ট্রোভার্সি, এটা হয়, এটা কিন্তু থার্ড পার্সনে আবার চলে গেল, তাই না। ফার্স্ট পার্সন এখানে ছিল ফার্স্ট পার্সন, ভুল বললাম, এটা থার্ড পার্সন, এখান থেকে এই আই ফার্স্ট পার্সনে চলে গেল, আবার ফার্স্ট পার্সন, আবার এখান থেকে থার্ড পার্সনে চলে গেল। দেখো এখানে ছিল প্রেজেন্টে, তিনি চোখের সামনে দেখছেন, তারপরে আবার তিনি নস্টালজিক হয়ে আগের কথাগুলো মনে করছেন, দিবাস্বপ্ন, চোখ বন্ধ করে দেখছেন, তার চোখ বন্ধ করে আগের কথা, আগের এই দৃশ্যটা মনে পড়ছে, তার মানে এই দুটো পাস্ট, এটা প্রেজেন্ট। আবার দেখো তিনি এটা আমরা পড়ে বুঝবো যে এটা প্রেজেন্ট না পাস্ট, একটু দেখছি, পড়ে বুঝতেছি, হ্যাঁ এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, আগের ওই চোখ বন্ধ করে আগের দৃশ্যই দেখছেন, নাকি আবার তিনি দিবাস্বপ্ন ভেঙে গিয়ে আবার তখন তিনি বর্তমানে ফিরে আসলেন, এটা একটু দেখে নিই। কিন্তু এটা থার্ড পার্সনেই লেখা আছে, দেখি পড়ি তাহলে। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, এই দেখো তোমাদের গ্রিন গ্রাস, জিজি, এটাকে একটু আগে একটা ডিভাইসের নাম বললাম তোমাদের, কি বলে এটাকে, অ্যালিটারেশন বলে, তাই না। গ্রিন গ্রাস দেখছো, জিজি দুটো এরকম কি বলে সিলেবাল ইউজ করেছে, তাই না, লেটার ইউজ করেছে। কি বলেছে দেখো, ড্যাম্প মানে কি, আর্দ্রতা, তাই না, মানে এখানে জলবিন্দু বলবে, তাই না। দেখো যে সারাদিন বৃষ্টি হয়েছে না, সারাদিন বৃষ্টি হওয়ার পর কি হয়, আমাদের ঘাসের উপরে কি জমে থাকে, জলবিন্দু জমে থাকে না, তো ওটাই কিন্তু বলেছে দ্য ড্যাম্প স্ট্যান্ডস, দাঁড়িয়ে রয়েছে, ইন দ্য লং, ওই দীর্ঘ, গ্রিন গ্রাস মানে সবুজ রঙের ঘাসগুলোর উপরে ড্যাম্প দাঁড়িয়ে রয়েছে, ড্যাম্প মানে কি, আর্দ্রতা দাঁড়িয়ে রয়েছে, মানে জলবিন্দু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। কি হচ্ছে, অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, মানে মর্নিং টিয়ার্সের মতো পুরুভাবে এখন কি ওই গ্রিন গ্রাসগুলোর উপরে, লম্বা গ্রিন গ্রাসগুলোর উপরে জলবিন্দু দাঁড়িয়ে রয়েছে। এবার তোমাদের বুঝতে হবে, ঠিক মানে পুরুভাবে দাঁড়িয়েছে, পুরু মানে মোটা বলা যাবে না, পুরু, ঠিক আছে। মর্নিং স্টিয়ার্স মানে বুঝতে হবে একটু, মর্নিং স্টিয়ার্স মানে কি হবে, মর্নিং স্টিয়ার্স মানে বলবে সকালবেলা কি হয়, ঘাসের উপরে কি জমে থাকে, কি বলো, শিশির জমে থাকে না, শিশিরের ইংলিশ কি, ডিউ, তাই না, ডিউ বলে। তো এই মর্নিং স্টিয়ার সকালে আমাদের ঘাসের উপরে যেরকম পুরুভাবে শিশির জমে থাকে, সেরকমভাবেই বলছেন, সেরকমভাবেই এখন এই সারাদিন বৃষ্টি হওয়ার পর কি এই লম্বা গ্রিন গ্রাসগুলোর উপরে জলবিন্দু দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই দৃশ্যটা একটু, এই দুটো লাইন একটু কন্ট্রোভার্সিয়াল না, একটু দেখো এটা কি উনি চোখ বন্ধ করে আগের ছোটোবেলার কথার দৃশ্যটাই দেখছেন, নাকি আবার তিনি প্রেজেন্টে চলে আসছেন, একটু বুঝতে অসুবিধা হচ্ছে না আমাদের, একটু কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না। তাও দেখি আমরা একটু পড়ি আরেকবার এই পরের দুটো। অ্যান্ড ড্রিমি সেন্ট, দেখো ড্রিমি মানে কি, স্বপ্নের মতো, তাই তো। সেন্ট মানে তোমরা জানো সুগন্ধ, অফ ফ্রেগ্রেন্স, দেখো এখানে রিডান্ডেন্সি ইউজ হয়েছে, সেন্ট ফ্রেগ্রেন্স একই অর্থ না, সেন্ট এবং ফ্রেগ্রেন্স, এটাকে বলে রিডান্ডেন্সি, হ্যাঁ একই অর্থ বারবার রিপিট করা, এটা গদ্যের ক্ষেত্রে এটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু দেখো আমাদের পদ্যের ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ, ঠিক আছে। দেখো এটা কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে ইউজ করেছে কিন্তু, না, ড্রিমি সেন্ট অফ ফ্রেগ্রেন্স মানে সুগন্ধ, তাই না, একটা স্বপ্নের মতো একটা সুগন্ধ, পাস মানে বয়ে চলেছে, লেখিকার সামনে দিয়ে বয়ে চলেছে, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেটা তিনি যেই শ্বাস প্রশ্বাসটা নিয়ে, যেই ঘ্রাণটা তিনি নিয়েছিলেন, অফ আদার ইয়ার্স মানে প্রিভিয়াস ইয়ার্স, মানে ওই ছোটোবেলার দিনগুলোতে যখন তিনি এরকম দাঁড়িয়ে থাকতেন, সারাদিন বৃষ্টি হওয়ার পর বৃষ্টি ভেজা একটা সোদা গন্ধ আসে না, ঘাস ভেজা, মাটি ভেজা একটা গন্ধ আসে না, সেই গন্ধটাই কিন্তু আবার এই স্বপ্নের মতো এই গন্ধটা তাকে কি করে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে। তাহলে দেখো এটাকে তোমরা এরকম করে বলতে পারো, এই লাস্ট স্ট্যান্ডাটাতে তিনি আবার কি প্রেজেন্টে চলে আসছেন, বলতেই পারো যে এবার প্রেজেন্টে চলে আসছে, দেখছেন যে ওই লম্বা ঘাসের ওপর কি জলবিন্দু দাঁড়িয়েছে, কীরকম, পুরুভাবে, যেরকমভাবে সকালে আমাদের মর্নিং স্টিয়ার্স মানে শিশির বিন্দু জমে থাকে যেরকম করে, এবং এই বৃষ্টি ভেজা একটা গন্ধ, এই যে দেখো ড্রিমি সেন্ট,
একটা বৃষ্টি ভেজা এরকম গন্ধ। এই গন্ধটা আবার ড্রিমি কেন বলেছে, এই ড্রিমি বলেছে কেন, তাকে ওই যে আগেকার তার ছোটোবেলার দিনগুলোতেও তিনি এরকম এই গন্ধটা পেতেন, তার জন্য তাকে কি ওখানে আবার তাকে ফ্ল্যাশব্যাক করে আবার পিছনে আগেকার দিনে নিয়ে যাচ্ছেন বা পুরনো দিনগুলোতে নিয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই ড্রিমিটা কেন বলেছে, এই এই বৃষ্টি ভেজা গন্ধটা তাকে আবার তাকে যৌবনে যেন ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা কিন্তু প্রেজেন্টই হবে। হ্যাঁ, বলেছে দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, মানে যেই সেন্টটা আমি পেতাম শ্বাস প্রশ্বাসের সাথে, যেই সেন্টটা আমি আগে ওই প্রিভিয়াস ইয়ারগুলোতেও পেতাম, মানে আমার যৌবনের দিনগুলোতেও পেতাম। বোঝা গেল ব্যাপারটা? দেখো এই যে এখানে মর্নিং স্টিয়ার্স বলেছে, মর্নিং স্টিয়ার্স বলতে কি বোঝাচ্ছে, মর্নিং স্টিয়ার্স বলতে শিশির বিন্দুকে বোঝাচ্ছে, তাই না? তাহলে দেখো মর্নিং স্টিয়ার্স, এখানে তোমরা বলতে পারো মর্নিং স্টিয়ার্স এটা একটা পার্সনিফিকেশন করছে না? মর্নিং কি কান্না করে? আমরা কান্না করি, সেরকম আমি বললাম যে মানুষের বৈশিষ্ট্য প্রকৃতিকে দেওয়া মানে কি, এটাকে পার্সনিফাই করা বলে। আবার এখানে একটা মেটাফরও কিন্তু তোমরা পাচ্ছ, মেটাফর মানে একটা কম্পেয়ারিজন, তাই না? কম্পেয়ারিজনটা ইমপ্লাইড ওয়েতে, মানে একটু অন্যভাবে যদি ডাইরেক্টলি না করে যদি ইনডাইরেক্টলি করে সেটাকে মেটাফর বলে, ঠিক আছে? এগুলো কিন্তু সবই আমি যত তোমাদের লিটারারি টার্মগুলো বলছি এগুলো কিন্তু সব কী বলে, ফিগার অফ স্পিচ। হ্যাঁ, এই মেটাফর একটা ইউজ করেছেন আবার, এবং এখানে তোমরা কি পাচ্ছ, পার্সনিফিকেশনও কিন্তু পাচ্ছ, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝে রাখো, ভালো হবে, সুবিধা হবে বুঝতে। আচ্ছা দেখো, আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো এখন। এই কবিতাটাকে তোমরা একটা লিরিক পোয়েম বলতে পারো। হ্যাঁ, কীভাবে বলতে পারো লিরিক পোয়েম? লিরিক পোয়েম কী জিনিস? হোয়াট ইজ লিরিক পোয়েম? লিরিক পোয়েম হচ্ছে একটা পোয়েম যার মধ্যে ছন্দ রয়েছে, ঠিক আছে? যার মধ্যে ছন্দ থাকবে। সব পোয়েম কিন্তু ছন্দ হয় না, সব পোয়েমে ছন্দ থাকে না। তো যেই পোয়েমে ছন্দ থাকে বা নির্দিষ্ট একটা রাইম স্কিম থাকে, সেই পোয়েমটাকে তুমি কি বলবে? লিরিক পোয়েম বলবে। দেখো এখানে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা দেখো হিল, হিলের সাথে দেখো থার্ড লাইনের লাস্ট ওয়ার্ডটা ফিল। দেখো এটার সাথে এটা রাইম হচ্ছে না, মানে ছন্দ হচ্ছে না, তাহলে ফার্স্টের সাথে থার্ডের, ঠিক আছে? আবার দেখো টুমোরো, মোরো, সরো, মিলছে না? দেখো সেকেন্ডের সাথে ফোর্থের মিলছে আবার। তাহলে দেখো আবার ইউথের সাথে রূপ, মোরের সাথে ডোর। এখানে দেখো থার্ড স্ট্যান্ডায় দেখো ফলের সাথে পল, রেইনের সাথে চেইন, মিলছে? তাহলে ফার্স্ট লাইনটার সাথে থার্ড লাইন সবসময় রাইম করছে এবং সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইনগুলো রাইম করছে, তাই তো? এবার দেখো এখানে গ্রাসের সাথে পাস আর টিয়ার্সের সাথে ইয়ার্স, মিলছে? তো আমরা যদি এটাকে আমরা নাম দিলাম, ধরো এটাকে যদি আমরা বি নাম দিই, তাহলে দেখো এটা আবার রিপিট হচ্ছে না এখানে, আবার এখানে দেখো বিটাও রিপিট হচ্ছে না, বি, ঠিক আছে? এবার এটা সি, এই যে সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট, এটাকে যদি আমরা সি নাম দিই, এটাকে যদি আমরা ডি নাম দিই, তাহলে দেখো এই সিটা আবার রিপিট হচ্ছে না এখানে, সি, আবার দেখো ডিটা রিপিট হচ্ছে না এখানে, ডি। এবার এটাকে যদি আমরা ই নাম দিই, এটাকে যদি এফ নাম দিই, এটাকে যদি তাহলে এটা আবার ই রিপিট হলো, আবার দেখো এফ রিপিট হচ্ছে, ঠিক আছে? এবার তাহলে এটাকে যদি আমরা জি নাম দিই, এটাকে যদি এইচ নাম দিই, আবার দেখো জি রিপিট হচ্ছে, এইচ রিপিট হচ্ছে। তাহলে দেখো এটার রাইম স্কিমটা কি হলো? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিএইচ জিএইচ, ঠিক আছে? দেখো এবি 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 এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিএইচ জিএইচ, এটা হচ্ছে এটার এই কবিতার রাইম স্কিম। তারপরে বিভিন্ন কবিতার রাইম স্কিম আবার বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? দেখা গেল ফার্স্ট লাইনটার সাথে দেখা গেল লাস্টের লাইনটা মিল হচ্ছে, দেখা গেল এ বি বি এ, এরকমও হতে পারে। দেখা গেল ফার্স্টের সাথে লাস্টের, সেকেন্ডের সাথে থার্ডের, এরকমও মিলতে পারে, এ বি বি এ। এগুলো বিভিন্ন কবিতার বিভিন্নভাবে রাইম স্কিমটা বিভিন্ন কবিরা নিজেদের মতো করে এরকম করে নেয়, ঠিক আছে? তো আমাদের এই কবি মানে এই পোয়েটেস কিন্তু এই রাইম স্কিমটা ফলো করেছে। তাহলে দেখো একটা রাইম স্কিম থাকা মানেই সেটা কিন্তু একটা লিরিক পোয়েম, ঠিক আছে? আরেকটা তোমাদের কথা বলে দিই, এই কবিতার মধ্যে রোমান্টিসিজমের একটা যে বৈশিষ্ট্যটা তোমাদেরকে আলোচনা করে দিলাম, যে এসকেপিজম, এটা কিন্তু খুব ভীষণভাবে আমরা পাচ্ছি, ঠিক আছে?
ভীষণভাবে পাচ্ছি কীভাবে, দেখো ফার্স্ট স্ট্যান্ডায় যে ছবিটা দেখেছেন উনি, দৃশ্যটা, সেটা দেখে উনি ইউতে চলে যাচ্ছেন। ভাবো, আমি ঘুরিয়ে তোমাকে বলতেই পারি যে ওনার যে মানে যেই পরিস্থিতিতে উনি এই ছবি মানে এই দৃশ্যটা দেখছেন, ওই পরিস্থিতিতে ওনার যে জীবনে দুঃখ কষ্ট আছে, সেই দুঃখ কষ্টে তিনি কিন্তু ওই জীবনটাকে আর মেনে নিতে পারছেন না। সেই জীবনটা থেকে তিনি কি করতে চাচ্ছেন, একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে চলে যেতে চাচ্ছেন। এই হার্শ রিয়েলিটিটাকে, এই বর্তমান তার সেই তদানীন্তন সময়ে বর্তমান সময়টাকে তিনি সেই বর্তমান সময়ে হার্শ রিয়েলিটিটাকে তিনি মানতে পারছিলেন না এবং সেটাকে সহ্য করতে পারছিলেন না। এবং তার জন্য তিনি কি করছেন একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে কি করছেন, ট্রান্সপোর্ট করছেন নিজেকে, নিজের মনকে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে তিনি চলে যাচ্ছেন, তাই না? এসকেপ করছেন, পালিয়ে যাচ্ছেন, তাই না? তো এটাই কিন্তু এসকেপিজম, ঠিক আছে? এসকেপিস্ট, তুমি ওনাকে তাহলে একজন এসকেপিস্ট পোয়েটও বলতে পারো, পোয়েটেস বলতে পারো, তুমি অবশ্যই বলতে পারো। যেহেতু এসকেপিজম তুমি পাচ্ছ এখানে, দেখো এসকেপিজমটা এখানেও এই 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 থার্ড স্ট্যান্ডারেও এসকেপিজমটাই রয়েছে। দেখো আবার ফোর্থ স্ট্যান্ডারে দেখো, যখনই তিনি এই গন্ধটা পাচ্ছেন, বৃষ্টি ভেজা গন্ধ, ওই গন্ধও কিন্তু তাকে কিন্তু এসকেপ করার একটা পথ বের করে দিচ্ছে, তাই না? কোথায়? ওই প্রিভিয়াস ইয়ারগুলোতে, আদার ইয়ার্স মানে প্রিভিয়াস ইয়ার্সে এসকেপ করার একটা পথ দিয়ে দিচ্ছে, তাই না? পথ সুগম করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এই এসকেপিজম ব্যাপারটা বোঝা গেল আশা করি, আর রাইম স্কিমটাও বোঝা গেল, লিরিক পোয়েম বোঝা গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই কবিতাটা আজকে আলোচনা করে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো আলোচনাটা? তো আরেকবার একটু বলে দিই যে আমাদের এমিলি জেন ব্রন্টি কোন যুগের লেখিকা সেটা নিয়ে একটু দ্বিমত রয়েছে, তাই না? তো কিন্তু আমরা কিন্তু দেখো ওনার লেখার মধ্যে মানে প্রচুর পরিমাণে কিন্তু রোমান্টিক ট্রেট পেলাম, তাই না? কিন্তু দেখো ফার্স্ট দুটো লাইনের মধ্যে কিন্তু একটা ট্রানজিশনও পেলাম, তাই না? যেহেতু 1850 সাল নাগাদ ধরা হয় যে রোমান্টিক পিরিয়ডটা শেষ হচ্ছে, তাই না? তাহলে তো তিনি তার লেখাগুলো, তার জীবদ্দশায়, তিনি মারা গেছেন কবে? 1848 সালে। তার জীবদ্দশায় তিনি রোমান্টিক পিরিয়ডেই ছিলেন। তার রোমান্টিক পিরিয়ড, তার লেখার মধ্যে রোমান্টিসিজম তো পাওয়া যাবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু দেখো যেহেতু আবার অনেক কেউ বলে যে 1830 থেকেই ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়ে গেছে, এরকম একটা কী বলে কন্ট্রোভার্সি রয়েছে। ভিক্টোরিয়ান পিরিয়ড মানে আবার বলে দিচ্ছি যে ওই পিরিয়ডে কি শিল্প বিপ্লব হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কি উন্নতি দেখা দেয়, বিশেষ করে কলকারখানা বা বলতে পারো সায়েন্সের দিক থেকে, ঠিক আছে? তো দেখো এই সেকেন্ড লাইনে কিন্তু একটা সায়েন্সের ফ্যাক্ট পাচ্ছ তোমরা। তো ফার্স্ট লাইনটা একদমই রোমান্টিক ট্রেট, সেখান থেকে আবার সায়েন্সে যাচ্ছে, তার মানে কি রোমান্টিসিজম থেকে তুমি ভিক্টোরিয়ান দিকে যাচ্ছ। তো এটা কিন্তু একটা আমরা হিন্ট পাচ্ছি কিন্তু এখান থেকে, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো আলোচনাটা? এভাবেই পড়ো, ভালো করে তোমরা পড়লে দেখবে ভালো হবে। আজকে তাহলে এইটুকুই থাকলো, এর পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে তাহলে এইটুকুই, বাই।